আজকে শুরু করব নিউটন লজ অব মোশন, অর্থাৎ নিউটনের গতিসূত্র। আমরা তিনটি গতিসূত্র এখানে পড়ব। আর যেনার নামেই গতিসূত্র, স্যার আইজ্যাক নিউটন, তেনার সম্পর্কে আমাদের জেনে নেওয়াটা একটু কর্তব্য বলে মনে করি, বা জানা দরকার তোমাদের, যে তিনি কোন জায়গা থেকে এসেছেন বা কিভাবে স্ট্রাগল করেছেন জীবনে, সেটা জানা অবশ্যই দরকার। দেখো, তিনি একাধারে ছিল কি ম্যাথমেটিশিয়ান ছিলেন, অ্যাস্ট্রোনমার ছিলেন এবং ফিজিসিস্ট ছিলেন। অর্থাৎ গণিত শাস্ত্রে তেনার অবদান আছে, এবং মহাকাশবিদ্যায় তেনার অবদান আছে, এবং পদার্থবিদ্যায়ও তেনার অবদান আছে। মানে সেখানে কোনো ভাগ ছিল না তখনকার যুগে, যেটা ফিজিক্স, এটা বায়োলজি, এটা কেমিস্ট্রি, কোনো ভাগ ছিল না। সব ফিল্ড যে যা খুশি করতে পেরেছেন। এবং তেনাদের ব্রেনটা ছিল আরো কি শার্প, সব ফিল্ডে কাজ করেছেন। কিন্তু দেখো, নিউটনের মেকানিক্সের জন্য তিনি মানে জানা যায় তাকে কিভাবে, নিউটনের মেকানিক্স, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, অর্থাৎ কি মহাকর্ষ। নিশ্চয় পড়েছো আপেল পড়ার গল্পটা, তিনি বসেছিলেন আপেল পড়লো, গল্পটা শুনেছো। ক্যালকুলাস, যে ক্যালকুলাস তোমরা পড়ো, অল্প দেখিয়েছিলাম। তেনার ক্যালকুলাসটা যদি না, মানে তিনি যদি দিতেন, ক্যালকুলাসটা যদি না তৈরি করতেন, তাহলে হয়তো অনেকই অসুবিধায় পড়তে হতো, অনেক ক্যালকুলেশন ক্ষেত্রে অনেক কষ্ট করতে হতো, বা হতো না হয়তো। অপটিক্সে তেনার অবদান আছেন, এবং বাইনোমিয়াল সিরিজেও তেনার অবদান আছেন। এই অবদানগুলি তিনি রেখে গেছেন আমাদের জন্য, বা পরবর্তী প্রজন্মের জন্য তিনি এগুলো করে গেছেন। তাহলে আমাদের এইটুকু ফরজ কাজ, বা আমাদের এইটুকু মানে কর্তব্য, যে তেনার সম্পর্কে জানার। তিনি জন্মগ্রহণ করেছেন কত, 4th জানুয়ারি, 4th জানুয়ারি 1643 খ্রিস্টাব্দে, এবং মারা গিয়েছিলেন 31শে মার্চ 1727 খ্রিস্টাব্দে। তিনি 84 বছর 2 মাস 27 দিন বেঁচেছিলেন। 84 বছর 2 মাস 27 দিন বেঁচেছিলেন। এই তেনার জীবনকালের মধ্যে তিনি আমাদেরকে এত কিছু দিয়ে গেছেন, এবং তিনি হচ্ছেন একটা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। তিনার জন্ম হয় ইংল্যান্ড শহরে, জন্মগ্রহণ হয়, মানে ইংল্যান্ডে কোনো একটা জায়গাতে জন্মগ্রহণ করেন তিনি। এবং তিনি ছিলেন প্রিম্যাচিওর বেবি, অর্থাৎ আমাদের সাধারণত হয় কি মানুষের ক্ষেত্রে 10 মাস 10 দিন যেটা বলা হয়, 10 মাস 10 দিন, তিনি এর অনেক আগেই হয়ে গেছিলেন, 10 মাস তখনও হয়নি। অর্থাৎ প্রিম্যাচিওর বেবি ছিলেন। এবং সেই জন্য ছিলেন কি তিনি, সেই জন্য তিনি ছিলেন কি অত্যন্ত দুর্বল প্রকৃতি, অনেক দুর্বল। কেউ ভাবতেই পারেনি তিনি বাঁচতে পারবেন। মানে এটা আশা ছেড়েই দিয়েছিল তার, মানে এত অবস্থা খারাপ ছিল প্রথম সপ্তাহতেই। মানে কোনো ডাক্তার পর্যন্ত কল্পনা করতে পারেনি যে নিউটন, অর্থাৎ যিনি আজকে এত কিছু রেখে গেছেন, তিনি বেঁচে থাকবেন। তা যার সম্পর্কে প্রথম সপ্তাহে এটাই চিন্তা ছিল না যে তিনি বাঁচবেন কিনা, সেটা মানে কল্পনা করা যায় না তিনি এত কিছু করে যাবেন, সেই ব্যক্তি। তার থেকেও প্যাথেটিক ব্যাপার হচ্ছে, তিনি যখন জন্ম নেন তার 3 মাস আগে, 3 মান্থ, তেনার বাবা মারা যায়। তাহলে তিনি জন্মের পর ছিলেন কি অত্যন্ত দুর্বল। তারপরেও কি হচ্ছে, তেনার বাবা ছিলেন না পাশে। বাবার রোলটা এমন একটা গুরুত্বপূর্ণ রোল, মানে যখন তোমরা হবে বাবা তখন বুঝবে যে নিজে না খেতে পেয়েও বা কিভাবে ছেলেকে খুশি রাখবো, সেজন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন। কিন্তু এনার পেছনে বাবার কোনোটুকু একটু নজর, বা ছেলেকে খুশি রাখার জন্য যেটুকু করেন বাবা, সেটা তো করার কোনো সুযোগই ছিল না, কারণ 3 মাস আগেই তেনার বাবা মারা গেছেন। তাহলে প্রথমেই তিনি বাবাহারা হয়ে গেলেন। তারপরেও তিনি স্ট্রাগল করেছেন, আজকে এই জায়গায় এসেছেন। তারপর তেনার বয়স যখন 3 বছর হলো, 3 ইয়ার্স, 3 ইয়ার্স, তেনার বাবারও নাম ছিলেন স্যার আইজ্যাক নিউটন। তেনার বাবার নামও ছিলেন আইজ্যাক নিউটন। সেই বাবার নামের অনুকরণে তেনার নাম রাখা হয় আইজ্যাক, এবং তার মার নাম ছিল হ্যানা। তো তিনার 3 বছর যখন বয়স হয় নিউটনের, তখন তার মা অন্য একজনের সাথে বিবাহ করে নেয়। বিবাহ করে নেওয়ার ফলে তার সতেলে পিতা যেটা বলা হয়, বা সৎ বাবার সাথে তাকে দেখতে পেত না। কাকে? 3 বছরের আইজ্যাককে দেখতে পারতেন না। সেই জন্য কি হয়, এই 3 বছরের আইজ্যাককে কোথায় রাখা হয়েছিল? তার গ্র্যান্ডফাদারের কাছে। তার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার এর কাছে রেখে দেওয়া হয়। তাহলে এক তো বাবা নেই, দেখাশোনার মতো ভালোভাবে দেখাশোনা করার নেই। আবার 3 বছর পর যখন শিশু শিক্ষা গ্রহণ করে, মানে বলতে শিখে, সেই বয়সে কি হচ্ছে, তার মাও চলে গেলেন। থাকলেন কোথায়? গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কাছে। আর একটা মা হচ্ছে কি একটা শিশুর ক্ষেত্রে সব থেকে ভালো শিক্ষক। তাহলে সেই শৈশব বয়সে একটা ভালো শিক্ষক তার কাছ থেকে চলে গেলেন। তারপরেও কি তিনি থেমেছিলেন? থেমে থাকেননি, তাকে আটকে রাখতে পারেননি। কারণ তার প্রতিভা ছিল, বা প্রতিভার থেকেও তার কি বড় চেষ্টা ছিল। তারপর এনাদের কাছে মানুষ হয়, নানা রকম কোশ্চেন করতেন আইজ্যাক নিউটন, তার দাদা দাদিকে, দাদা দাদি বলা হয়। তো তখন বিজ্ঞানের অতটা উন্নতি হয়নি, তখন সে উত্তর দিতে পারেননি, যথেষ্ট সন্তোষজনক উত্তর পেতেন না।
তবুও তিনি কি হচ্ছে তার যত উত্তর যখন পেতেন না তখন আগ্রহটা আরো বাড়তো ওনার, যে কিভাবে মানে কিভাবে আরো জানা যায় সেই চেষ্টা। এবং কি প্রথম দিকে কি ছিলেন, তিনি অত পড়াশোনায় ভালো ছিলেন না। 12 বছর বয়সে তিনি স্কুলে যান। তখন স্কুলে ভালোভাবে পড়াশোনা করতেন না, মনোযোগী ছিলেন না, অর্থাৎ দুর্বল ছিলেন পড়াশোনাতে। এবং কি হতো, অন্যান্য ছেলেরা মজা করতো, এবং পরে স্কুল থেকে আবার মাঝে স্কুল থেকে বেরিয়ে এসেছিলেন। তারপরে যখন স্কুলে ভর্তি হন তখন একটা জিদ করে নিয়েছিলেন, এবং তিনি কিছু জিদ আলো ছিলেন, খুব রাগী ছিলেন। তো তখন তিনি জিদ করে নেন যে আমি ওই ছেলেদেরকে জবাব দেব, অর্থাৎ আরো ভালোভাবে পড়বো এবং সবাইকে টপকাবো। এবং যখন তিনি সেই জিদটা করে নিয়ে বা পড়াশোনা শুরু করেন তখন কি হয়, সবসময় টপ করতেন। তারপরে দেখে এলো তার মাটা মারা গেছে, মা ছিলেন না কাছে শৈশব বয়সে। তারপরে যখন তার সৎ বাবা সেও মারা যায়, যদি সৎ বাবার সাথে কোনো সম্পর্ক ছিল না, দেখেননি, তবু সেও মারা যায়। সে মারা গেলে মা আবার নিউটনের কাছে ফিরে আসেন। মা যখন নিউটনের কাছে ফিরে আসে তখন তার মায়ের কাছে সংসার চালানোর মতো পয়সা ছিল না, আর্থিক অবস্থা খুবই খারাপ। তখন না মা ভেবেছিলেন হয়তো নিউটনকে যদি আমি কাজে লাগাই তাহলে সংসারটা চলবে। কিন্তু নিউটনের জিদ ছিল যে আমি পড়াশোনা পড়বো, আমাকে জানতে হবে, চেষ্টা ছিল। সেই চেষ্টা এবং আরো অনেকের সাহায্যে তিনি আজ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বা বিজ্ঞানকে অনেক উন্নত জায়গায় নিয়ে গেছেন। তিনি কলেজে যখন পড়তেন তখন কি হয়েছিল, মানে স্যার প্রতিদিন লেটে আসতেন। তখন তিনি প্রথম আবিষ্কার করেছিলেন একটা ঘড়ি আবিষ্কার করেছিলেন। সেই ঘড়িটাকে জলের ফোঁটা দিয়ে ফেলা হতো, জলের ফোঁটা ফেলা হতো ঘড়ি কাটাতে। সেই অনুযায়ী ঘড়ি কাটাটা চলতো, এবং সেই ফোঁটাটা জলের জায়গাতে নিয়মিত জল ভরতে হতো। যখন তিনি ট্রিনিটি কলেজে ভর্তি হন পড়াশোনার জন্য, তার একটা কাকার সহায়তায় ভর্তি হন। সেখানে ভর্তি হয়, সেই কলেজে মানে পড়াশোনা, ট্রিনিটি কলেজ কেমব্রিজে পড়াশোনার জন্য খরচা ছিল না, অত পয়সা ছিল না। তিনি কি করতেন, বড়লোক স্টুডেন্ট যারা ছিল, মানে অনেক হাইফাই স্টুডেন্ট, তাদের চা বোয়ানো বা বিভিন্ন কাজ করে দিয়ে তিনি তার পড়াশোনার খরচা চালাতেন। আমরা বা তোমরা হলে কি সেটা ভাবতে পারতাম? আমাদের প্রথম কথা হচ্ছে মা নাই, বা প্রথম হচ্ছে বাবা নেই, মানে চো এদিক ওদিক ঘুরে বেড়ায়, খেলা করে বেড়াই। তারপরে মা চলে গেছেন 3 বছর বয়সে, আর ভাবতামই না, দাদু কাছে আছি মানে কি যা খুশি তাই। আবার এখন হলে কি হবে, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল পেয়ে যাবে, গেম খেলা, আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল দাও না, হ্যাঁ আমি এই করবো ওই করবো, এরকম এখনকার ছেলেদের জিদ নিয়ে শুধু মোবাইল নিয়ে মেতে গেল, পড়াশোনা তো দূরের কথা। তো কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও, মানে যাকে আশা করা যায়নি বাঁচবে প্রথম সপ্তাহে, সেই ছেলে বাবা হারা হয়েছেন, মা হারা হয়েছেন, ঠিক আছে, আবার মায়ের সাথে এসেছেন পরে। কিন্তু তেনার যখন বেস্ট টিচার দরকার ছিল ওনার মা, তখন পাননি। তারপর পড়াশোনার খরচা নাই, লোকের সহায়তায় তিনি ভর্তি হয়েছেন বিভিন্ন কলেজে। তো তারপরে যখন তিনি বন্ধুদের চা বা বড়লোক ছেলেদের চা বোয়াতেন, চা বোয়ানোর পর কি হলো, কলেজ থেকে স্কলারশিপ পান এবং পরবর্তীকালে পড়াশোনা করেন এবং আরো এগিয়ে যান গবেষণার ক্ষেত্রে। তো আমার বলার একটা মেন বক্তব্য যে তিনি প্রত্যেকটা মানে বিখ্যাত ব্যক্তি, আমি আগের দিন ক্লাসে দেবে তোমাদের দিয়েছিলাম 12-এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের, সেখানে আছে মাইকেল ফ্যারাডে। তিনিও একটা কি একদম গরিব ফ্যামিলি থেকে এসেছেন, সেখানে তেনার কিছু চেষ্টা ছিল, সেখানে তেনার চেষ্টা ছিল। অর্থাৎ তিনি 1 পা আগালে ঈশ্বর কি 10 পা এগিয়ে আসে। মানুষ যখন হেঁটে যায় তখন ঈশ্বর কি ছুটে আসেন আমাদের দিকে। তাহলে আমাদেরকে চেষ্টাটা রাখতে হবে, পড়তে হবে, কোনো হাল ছাড়লে হবে না। আর তিনি এই চেষ্টা করেছিলেন, এত স্ট্রাগল করেছেন, মাইকেল ফ্যারাডেও স্ট্রাগল করেছেন প্রচুর, ইনিও স্ট্রাগল করেছেন। এটাকে স্ট্রাগল করা, আমরা হলে সেখানে পারতাম না, পড়াশোনা ছেড়ে দিতাম, ভাবতে পারতাম না ওই জায়গার পরিস্থিতিতে। ভেবে দেখো একবার, তোমাকে যদি এই মুহূর্তে তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোনটা না দেওয়া হয়, তোমাকে যদি স্কুল যাওয়ার সময় যদি পকেটে 10টা টাকা না দেয়, এখন সেটা টাকা দিতে হয়, সাইকেল দিতে হয়, ভালো জামা কাপড় দিতে হয়, এগুলো সব তো অনেক পুরোনো কথা, মানে ভাবার জিনিস নয় এগুলো। তো তিনারা সেই জায়গা থেকে স্ট্রাগল করে এসেছেন আমাদের এই জায়গাতে। মানে প্রত্যেকটা বিখ্যাত ব্যক্তির পেছনে স্ট্রাগলটা আছে, আর স্ট্রাগল ছিল বলেই আজকে আমরা এত কিছু পেয়েছি। তিনার 1887 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া ম্যাথমেটিক্সিয়া ফিলোসফিয়া আর নিউট্রালাইজড এই বইতে 3টে গতিসূত্রের প্রকাশ পায়, আর আমরা সেটাই পড়বো। ঠিক আছে, তো পড়ার আগে তুমি এদের লাইফ স্টোরিটা আমি মানে খুব ডিটেলসে বলিনি, তার কলেজ কোথায় কোথায় সব বলিনি, জাস্ট মেন স্ট্রাগলটা বললাম তোমাদেরকে জানানোর জন্য। স্ট্রাগলটা জরুরি লাইফে বা জীবনে উন্নতি করতে চাইলে, স্ট্রাগলটা মাস্ট করতে হবে, আরামে কোনদিন হবে না। ঠিক আছে, এরপর আমরা মেন টপিকে ঢুকে যাই। আমরা আগে পড়েছিলাম কি কাইনামেটিক্স। এখানে কি দেখেছিলাম, শুধুমাত্র গতির বর্ণনা করা হয়েছিল। কাইনামেটিক্সে কি হয়েছিল, শুধুমাত্র গতির বর্ণনা। আর এটা পড়বো কি আমরা, ডাইনামিক্স, অর্থাৎ কি এই চ্যাপ্টারটা আমরা পড়বো কি গতির কারণ। আমরা এখানে কি পড়েছিলাম, শুধুমাত্র ইফেক্ট, আর এখানে ইফেক্ট দিয়েছিলাম
ইফেক্ট, এখানে কি কজ, আমরা কি কজ পড়বো এই চ্যাপ্টারতে। দেখো এই চ্যাপ্টার হচ্ছে মেন টপিক হচ্ছে কি ফোর্স, মেন টপিক হচ্ছে কি জানা, তাহলে আমাকে এটা ঢোকার আগে মেন মেন টপিক অর্থাৎ কিছু জিনিস ফান্ডামেন্টাল জিনিসকে জেনে রাখতে হবে, যেমন হচ্ছে কি একটা ফোর্স বা হচ্ছে কি বল, এটাই হচ্ছে কি আমার এই চ্যাপ্টার মেন ভিলেন বা হিরো। এটা হচ্ছে কি মেন ভিলেন, যেটা সম্পূর্ণভাবে ভালোভাবে বুঝতে পারবে না ফোর্সটাকে বা সব জায়গা থেকে মানে লিঙ্ক করাতে পারবে না, তাদের কাছে ভিলেন হয়ে যাবে। আর যে ভালোভাবে বুঝবে তাদের কাছে হিরো হয়ে যাবে। মানে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে কি মেন কারণ। ফোর্সটা কি জিনিস, এবার তুমি দেখো কোনটাকে নেবে, ভিলেন হিসাবে নেবে না নায়ক হিসাবে নেবে। ফোর্স হচ্ছে কি এটা এক্সটার্নাল ইফেক্ট, এক্সটার্নাল ইফেক্ট যেটা কি করে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায়। কেমন অবস্থা, স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল, স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থা বা গতিশীল থেকে স্থিতিশীল অবস্থা পরিবর্তন ঘটায় বা ঘটানোর চেষ্টা করে, ঘটায় বা ঘটানোর চেষ্টা করে। তাহলে কি একটা এক্সটার্নাল ইফেক্ট, বাহ্যিক প্রভাব, বাহ্যিক প্রভাব যেটা কি করে বস্তুর অবস্থান, একটা বস্তু স্থির আছে সেটাকে কিভাবে গতিশীল করার চেষ্টা করছে। একটা ব্লক আছে এখানে, এটা কি আছে স্থির অবস্থা আছে, তাহলে এমন কিছু একটা এক্সটার্নাল ইফেক্ট বা বাহ্যিক প্রভাবটাকে আমি প্রয়োগ করতে হবে, যেটা করলে কি হবে এটা বস্তুটা গতিশীল হবে। সেটা হচ্ছে কি ফোর্স। এটা কাজটা করবে কি অবস্থার পরিবর্তন, ফোর্স। তাহলে ফোর্সটা হচ্ছে কি কাজে ব্যবহার করা হয়, অবস্থার পরিবর্তন করতে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি এটা ভেক্টর কোয়ান্টিটি, কোয়ান্টিটি অর্থাৎ কি এটা নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ কি নির্দিষ্ট দিক আছে প্লাস এর মান আছে, এটা দিক আছে প্লাস মান আছে। এর ইউনিট কি, মেইনলি দুটো ইউনিট বলবো, সিজিএস, এটা হচ্ছে কি নিউটন, একে কি দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়, বা বলবো কি ডাইন, ডাইন এটা হচ্ছে কি এসআই একক, আর এটা হচ্ছে সিজিএস একক। 1 নিউটন সমান কত জানি, 10⁵ ডাইন। এর ডাইমেনশন কত হবে, ডাইমেনশন mL T⁻², এটা হচ্ছে এর মাত্রা। এরপর এখানে কি হয়, বিভিন্ন টাইপের ফোর্স হয়, টাইপ ফোর্সগুলো কি করা হয় মানে বিভিন্নভাবে বিভিন্ন পারপাসে ইউজ করার জন্য বিভিন্নভাবে ভাগ করা হয়, এটা নোট করে নাও। এটা আরেকটা কাজ হচ্ছে কি, ফোর্স কি ঘটে, বস্তুর ত্বরণ ঘটায় অর্থাৎ ত্বরণ সৃষ্টি করে। কোনো বস্তুকে আমি ধরুন আমি একটা বস্তু আছে এখানে, এই বস্তুটা স্থির আছে অর্থাৎ স্থিতিশীল অবস্থা, সেখানে আমি একটা কি কোনো একটা কিছু প্রয়োগ করলাম বা এক্সটার্নাল ইফেক্ট বাহ্যিক প্রভাব প্রয়োগ হলো, সেখানে কি হলো বস্তুটা বেগ পেলো ভি, তাহলে প্রাথমিক বেগ কত ছিল 0, অন্তিম বেগ কত হলো ভি, তাহলে বেগ পাওয়ার অর্থ কি সেখানে ত্বরণ আছে, ত্বরণ কি করে বেগ বৃদ্ধি করে, তাহলে কি হচ্ছে এফ কি ঘটায়, ত্বরণ ঘটায়, ত্বরণ সৃষ্টি করে বলতে পারি। তাই ত্বরণের মেন কারণ কি ফোর্স। যদি নিট ফোর্স কোনো বস্তুর ওপর নিট ফোর্স, ধরো এ একটা বস্তু আছে, বাহ্যিক প্রভাব, এখানে একটা বাহ্যিক প্রভাব ক্রিয়া হচ্ছে, এখানে একটা বাহ্যিক প্রভাব ক্রিয়া হচ্ছে, এদিকে একটা বাহ্যিক প্রভাব ক্রিয়া হচ্ছে, এদিকে একটা বাহ্যিক প্রভাব ক্রিয়া হচ্ছে। তার মানে কি সব দিকে এখানে থেকে 10, এখানেও 10, তাহলে +10 -10 0, -20 +20, সরি -20 +20, এখানেও কত হবে 0 হবে। অর্থাৎ নিট ফোর্স যদি 0 হয়, নিট ফোর্স এগুলো 0 হলে ত্বরণ কত হবে, ত্বরণ সমান 0 হবে। অর্থাৎ নিট ফোর্স 0 মানে হচ্ছে কি ত্বরণ 0। ঠিক আছে, এরপর দেখো টাইপস অফ ফোর্স, টাইপস অফ ফোর্স। দেখো এই ফোর্সকে বিভিন্নভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। আমি এভাবে ভাগ করতে পারি। আবার অবশ্যই ভাগ করা হয় কি উইক ফোর্স, স্ট্রং ফোর্স। অবশ্যই ভাগ করা হয় কি এমন হবে কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ সংরক্ষী বল আর অসংরক্ষী বল।
ঠিক আছে। অনেক সময় ভাগ করা হয় কি অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, কখনো টাইম ডিপেন্ডেন্ট ফোর্স, টাইম ইন্ডিপেন্ডেন্ট ফোর্স, এভাবে অনেক ভাগ করা হয়। তাহলে আপনি প্রথম কি মেন হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স, আর হচ্ছে কি নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স বলতে কি, ধরুন একটা বস্তু আছে আমি কি টানছি, তুমি তুমি ধরে ধরে টানছো এরকম করে, তুমি টানছো, বাস। টানছো মানে কি, এই বডির সাথে এই বডি কি আছে, একটা স্পর্শতল আছে বা একটা সংযোগ আছে, সংযোগ আছে বলে এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। আর নন কন্ট্যাক্ট ফোর্স কেমন, ধরুন এখানে একটা ম্যাগনেট আছে, ম্যাগনেটের নর্থ মেরু আছে, আর এখানে একটা সাউথ মেরু আছে ম্যাগনেটের সামনাসামনি। তা দুটো ম্যাগনেট কি করে আকর্ষণ করে, যদি দুটোই নর্থ হয় তাহলে কি হবে, বিকর্ষণ করবে, বা দুটোই সাউথ হলে কি হবে, বিকর্ষণ করবে। তাহলে এই দুটো যখন আকর্ষণ বা বিকর্ষণ করছে, তখন কি হচ্ছে, কোনো রকম এদের মধ্যে যোগাযোগ আছে, ডাইরেক্ট ডাইরেক্ট কোনো রকম স্পর্শ করা আছে কি, এরা স্পর্শ করে নাই, তবু এরা কি হচ্ছে বল প্রয়োগ করছে। এগুলো হচ্ছে কি নন কন্ট্যাক্ট ফোর্স, আর এগুলো হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স। যেমন হচ্ছে কি একটা বলতে পারো কি ফ্রিকশনাল ফোর্স, বা ঘর্ষণ বল, বা ঘর্ষণ বল। ঘর্ষণ বল কেমন, একটা তল, এই তলটা যখন এই তলের উপর গতিশীল হচ্ছে, দেখো আমি যখন হাত নেওয়ার চেষ্টা করি তখন কি হচ্ছে, একটা বাধা প্রয়োগ হচ্ছে, আমি একটা ফ্রিলি তো মুভ করতে পারছি না। আমি এখানে যদি তেল দিই, তেল তখন পিচ্ছিল পথে দিই, তখন কি বেশ সহজে চলে যাবে, এখন কিন্তু যাচ্ছে না, বল প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ কি হলে, এই তল আর এই তল যখন ঘর্ষণ হচ্ছে, মানে যাচ্ছে, সংস্পর্শ আছে, তখন একটা বাধা বল কাজ করছে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। তাহলে এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। আমি যদি হাত থেকে এরকম করে উঠানামা করি, তাহলে কি এর সাথে কোনো রকম ঘর্ষণ বল কাজ করবে, না, ঘর্ষণ বল কাজ করবে না। ঘর্ষণ বল তখনই কাজ করবে যখন এটা আমি হাত থেকে এই বোর্ডের মধ্যে স্পর্শ করাবো, অর্থাৎ এর মধ্যে একটা কি কন্ট্যাক্ট ফোর্স, মানে কন্ট্যাক্ট থাকবে দুটো বস্তুর মধ্যে, এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। আর এটা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে ম্যাসকুলার ফোর্স। ফোর্স, ম্যাসকুলার ফোর্স কোনটা, কোন একটা বস্তু, একটা বস্তুকে তুমি টানছো, সেটা হচ্ছে ম্যাসকুলার ফোর্স। ঘোড়ার গাড়ি, ঘোড়া টানছে গাড়িটাকে, সেখানে হচ্ছে কি ম্যাসকুলার ফোর্স। গরু গাড়ি টানছে, সেটাও ম্যাসকুলার ফোর্স। অর্থাৎ প্রাণী, কোনো অ্যানিমেল বা প্রাণী দ্বারা যে মানে বল প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে কি ম্যাসকুলার ফোর্স। অ্যানিমেল কি করবে, আমি নিশ্চয়ই এটা যদি কোনো ঘোড়া যদি গাড়িকে নিশ্চয়ই বিনা কন্ট্যাক্টে, বিনা টাচ করে টানতে পারবে না, সেটা হচ্ছে কি হলো আমার ম্যাসকুলার ফোর্স। টাচ করা টানা মানে হচ্ছে কি, মানে স্পর্শ করে টানা হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। কিন্তু এটা ভাবো না যে এক্স ম্যানের ম্যাগনেটো বা জেন যারা আছে, ওদেরগুলো কিন্তু ম্যাসকুলার ফোর্স নয়। ওরা দেবে ম্যাগনেটো কি করা হয়, এরকম হাত দিয়েই তুলে দেয় কোনো বস্তুকে, ভেঙে দেয়, জেনও তাই করে। তাহলে বিনা কন্ট্যাক্টে তারা করতে পারে, তাদের ফোর্সটা কিন্তু আমি বলবো না কন্ট্যাক্ট ফোর্স, তাদের কি চলে যাবে, নন কন্ট্যাক্ট ফোর্স চলে যাবে। নিশ্চয়ই এক্স ম্যানের সিরিজ দেখেছো, যারা দেখেছো তারা বুঝতে পারবে। তাহলে এক্স ম্যানের সিরিজে যারা যে ফোর্সগুলো অ্যাপ্লাই করে, জেন, ম্যাগনেটো, এগুলো হচ্ছে কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স। ওখানে অ্যানিমেল ইউজ হচ্ছে, কিন্তু কন্ট্যাক্ট ফোর্স নয়। তো এমনি বললাম মজার জন্য। আর নন কন্ট্যাক্ট ফোর্স কোনটা হবে, একটা হতে পারে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কোনটা, পৃথিবীর যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি হচ্ছে, আকর্ষণ করছে। আরে বস্তুকে ছেড়ে দিলে কি হবে, মাটিতে পড়বে, কেন উপর দিয়ে উঠছে না, পৃথিবী যেটা টানছে নিচের দিকে। তাহলে টানার সময় কি কোনো রকম সুতো দিয়ে বাঁধা আছে কি, কোনো সুতো বাঁধা নেই, কোনো রকম স্পর্শ করা নাই, তবু ছেড়ে দিলে পড়ে যাচ্ছে। তাহলে পড়ে যাচ্ছে, এর অর্থ হচ্ছে কি কন্ট্যাক্ট নাই, কিন্তু টানছে, বল প্রয়োগ হচ্ছে, সেগুলো কি, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। তুই না বলতে পারি ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স। 3 নম্বর বলতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোনটা, একটা অণুর মধ্যে কি আছে, নিউক্লিয়াসের কেন্দ্র থেকে, কেন্দ্রে কি থাকে, নিউক্লিয়াস, বাইরে থাকে ইলেকট্রন থাকে। তাছাড়া এদের মধ্যে কি আকর্ষণ হয়, আবার নিউক্লিয়াসের মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ হয়, প্রোটন নিউটনের মধ্যেও আকর্ষণ হয়। তাহলে এগুলো হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বা দুটো এখানে একটা প্লাস প্লাস কিউ আছে, একটা মাইনাস কিউ আছে, এটা Q1, এটা Q2, এটা Q1, এদের মধ্যে ফোর্স কত হবে, কুলুম ফোর্স কাজ করে। কুলুম ফোর্সটা কোনটা হয়, F=Q1 Q2 বা প্রপোর্শনাল বাই R²। এটা হচ্ছে কি কুলুম ফোর্স, এটা হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এগুলো হচ্ছে কি নন কন্ট্যাক্ট ফোর্স, মানে ডাইরেক্ট কার সাথে লিঙ্ক নেই, কিন্তু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। মহাবিশ্বে বস্তুগুলো ঘুরছে, এখানে হচ্ছে কি
এখানে সান আছে, এর চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবী, বুধ, শুক্র সব গ্রহগুলো ঘুরছে। এটা হচ্ছে কি নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, কোনো অসুবিধা? তাহলে এগুলো হচ্ছে কি কন্ট্যাক্ট আর নন কন্ট্যাক্টের ভাগ। যদি আবার এখানে উইক আর স্ট্রং বলা হয়, উইক ফোর্স, এদের মধ্যে আছে কি উইক ফোর্স আর স্ট্রং ফোর্স। সব থেকে উইক ফোর্স হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে কি সব থেকে দুর্বল, উইকেস্ট। সব থেকে দুর্বল ফোর্স হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। কেন? আমার আমার বাড়িতে আমি একটা বড় বিল্ডিং, সব থেকে বড় বিল্ডিং যেটা আছে পৃথিবীর, তার পাশ দিয়ে পেরিয়ে গেলেও সে আমাকে আকর্ষণ করে না, বা আমাকে তার আকর্ষণ বলটা, সরি আকর্ষণ করে না বলা ভুল, আকর্ষণ করে কিন্তু সেটা আমি অনুভব করতে পারি না, এতটাই উইক। আমি তার যদি পাশে দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকি, তাও সেটা আমি প্রভাবটা বুঝতে পারবো না। একটা বড় ধরনের, ধরুন 500 কেজি বা আরো 5,000 কেজি একটা বড় বল রাখা আছে, লোহার বল, তার পাশে আমি দাঁড়িয়ে থাকলেও সে আমাকে আকর্ষণ করলেও সে আকর্ষণ বলটা অনুভব করতে পারবো না। এটা হচ্ছে কি উইকেস্ট ফোর্স। আমি হাত দিলেও সেটা আমি বুঝতে পারবো না যে হ্যাঁ আকর্ষণ করছে, এতটা উইক। আর স্ট্রং ফোর্স বলতে কি, যারা হচ্ছে শক্তিশালী, যেমন হচ্ছে কি নিউক্লিয়ার ফোর্স। ফোর্স নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কি সব থেকে শক্তিশালী, এটা হচ্ছে কি সব থেকে শক্তিশালী, অর্থাৎ স্ট্রংগেস্ট, স্ট্রংগেস্ট ফোর্স। তাহলে সব থেকে উইকেস্ট কোনটা? এফ গ্র্যাভিটেশনাল, সরি, সবচেয়ে স্ট্রং কোনটা বললাম? এফ নিউক্লিয়ার, নিউক্লিয়ার ফোর্স। তারপরে কি আছে? গ্রেটার দেন এফ ইলেকট্রো ম্যাগনেটিক, গ্রেটার দেন এফ গ্র্যাভিটেশনাল। সব থেকে স্ট্রং হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, তারপর হচ্ছে কি সব থেকে দুর্বল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মাঝে কি আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এটাও একটা ফোর্স। ঠিক আছে, আমাদের এত কিছু জানার দরকার মানে আমাদের এই মুহূর্তে এত দরকার নেই, তবু জাস্ট ফোর্সটা হচ্ছে কি বললাম মেন ভিলেন বা মেন নায়ক আমার চ্যাপ্টারতে। সব কিছু দেবে ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স টি টান, সেই জন্য আমরা এটাকে বর্ণনা করছি। নোট করে নিয়েছো, বা নোট করে থাকলে ভালো কথা, না করলে আরো ভালো। আরো আছে কি বললাম, আর হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট হয়, টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট, ভেলোসিটি ডিপেন্ডেন্ট। ভেলোসিটি ডিপেন্ডেন্ট কোনটা? স্টোকস ল পড়েছো নিশ্চয়ই, 6 পাই ইটা আর ভি। এই ফোর্সটা কি ভি এর উপর নির্ভরশীল। আর একটা আছে কনজারভেটিভ ফোর্স, আর আছে কি নন কনজারভেটিভ। সংরক্ষী বল, অসংরক্ষী বল, সোজা ভাষা কি বলা যায়? যার কার্যটাকে পুনরুদ্ধার করা যাবে, আর এখানে কি কার্যকে পুনরুদ্ধার করা যাবে না। কনজারভেটিভ ফোর্স কেমন হচ্ছে কোনটা? এই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনজারভেটিভ, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনজারভেটিভ। আর কি ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বলটা হচ্ছে কি অসংরক্ষী বল। তাহলে বিভিন্ন টাইপ আছে, কখন কোনটা কাজে লাগবে সেটা পরে দেখবো। আমরা আপাতত ফ্রিকশন ফোর্সটা হয়তো পড়বো, গ্র্যাভিটেশনাল ফোর্স পড়বো, কিন্তু বাকিগুলো হয়তো নাও পড়তে পারি। হ্যাঁ, এটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট হয়তো পড়বে, তোমরা পড়েছো হয়তো বা পড়বে, এরকম হবে। আরেকটা জেনে নাও সেন্ট্রাল, আরেকটা দেখে নাও সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স কোনটা? ওই যেমন হচ্ছে কি বললাম যে নিচে আছে, কেন্দ্রে আছে কি সান আছে, আর এখানে পৃথিবী বা কোনো গ্রহ ঘুরছে, তাহলে এখানে কি হবে? সবসময় বলটা কাজ করে কোন দিকে? কেন্দ্রের দিকে। যদি সবসময় এটা কেন্দ্রের দিকে কাজ করে বলটা, অর্থাৎ কোনো বস্তু চারিদিকে যদি আরেকটা বস্তু ঘোরে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেন্ট্রাল ফোর্স। আর মনে রাখবে যে অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স, ফোর্স কি করতে হয়? ফোর্স বললাম কি একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে কি মান আছে প্লাস অভিমুখ আছে। আমি যদি মানটাকে লিখলাম, অভিমুখটা যদি না লিখি, তাহলে কি লিখবো? অ্যাট্রাকটিভ ফোর্স আমি লিখবো অ্যাট্রাকটিভ ফোর্স সবসময় কি হবে? নেগেটিভ। অ্যাট্রাকটিভ ফোর্স নেগেটিভ, নেগেটিভ ফোর্স মানে হচ্ছে কি কোনো সাইনটা নেগেটিভ দিলাম, অর্থাৎ কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। আমি তখন বুঝে যাবো যে এই বস্তু আর এই বস্তুর মধ্যে ফোর্স নেগেটিভ,
এর অর্থ হচ্ছে কি, এরা পরস্পর আকর্ষণ করছে, অর্থাৎ এ এদিকে আসছে, এ এদিকে যাচ্ছে, এটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ ফোর্স। যদি এটা ফিক্স থাকে তাহলে এ এদিকে আসবে। আর যদি রিপালসিভ ফোর্স হয় তখন সেটা কি হয়, পজিটিভ ধরা হয়। রিপালসিভ ফোর্স হচ্ছে সবসময় পজিটিভ, আর অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে কি নেগেটিভ। যেমন সেন্ট্রাল ফোর্স বললাম, এটা হচ্ছে কি অ্যাট্রাকটিভ ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স। কথা হয় এফ ইকুয়াল টু জি m1 m2/r², এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা সব সময় হচ্ছে অ্যাট্রাকটিভ, কোনো সময় রিপালসিভ নয়, এটা সেন্ট্রাল ফোর্স। আর কি হচ্ছে রিপালসিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ কি দুটো আধান, এটা প্লাস আধান আর এটা প্লাস আধান পরস্পর কি করবে, Q1 Q2, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। এই ফোর্সটা কি হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি হবে, অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। দুটো যদি একই প্রকৃতি হয় তখন কি হবে, রিপালসিভ। আর মানে অপোজিট প্রকৃতি, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস হলে কি হবে, তখন সেক্ষেত্রে কি হবে, অ্যাট্রাকটিভ হবে। যেমন কি ম্যাগনেটিক ফোর্স, এটা কি আছে নর্থ নর্থ, এটা কি করবে, বিকর্ষণ করবে, এটা হচ্ছে কি প্লাস। আর যখন নর্থ সাউথ নেব তখন সেটা কি হবে, আকর্ষণ করবে। এরপর আমরা হচ্ছে কি একটা কিছু কমন ফোর্স আমরা নিয়ে আলোচনা করবো সবসময় সব ক্ষেত্রে, সেটা হচ্ছে কি কি কমন ফোর্সেস ইন মোশন। একটা হচ্ছে কি ওয়েট। ওয়েট কি, বস্তুর ওজনটা কি, পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করে টানে সেটা হচ্ছে ওয়েট। আমাকে পৃথিবী যে বলে টানছে সেটা হচ্ছে কি ওয়েট, তাই তো। লিখে নেবো ফোর্স অফ গ্র্যাভিটি বলতে পারি, অভিকর্ষের জন্য, অভিকর্ষের বল। বাকি বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা সবসময় কি হবে, কেন্দ্রের দিকে কাজ করবে, বা এটা কি সেন্ট্রাল ফোর্স, এবং এটা কি হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে এটা কি সেন্ট্রাল ফোর্স বলতে পারি, সেন্ট্রাল ফোর্স, নেগেটিভ ফোর্স। আর কি বলবো, কনজারভেটিভ ফোর্স বটে, তাহলে সেন্ট্রাল ফোর্স প্লাস নেগেটিভ ফোর্স অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্স। কি হয়, ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, ডাব্লিউ গুলো হয় m × g। এমটা হচ্ছে কি মাস, আর জিটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডিউ টু গ্র্যাভিটি। 2 নম্বর কি আছে, নর্মাল, আর হচ্ছে কি রিয়াকশন ফোর্স। এটা কি, তুমি তোমার ওজনটা অনুভব করতে পারো কার জন্যে, এই নর্মাল ফোর্সের জন্য বা রিয়াকশন ফোর্সের জন্য। তোমার পায়ে প্রচন্ড লাগছে, অর্থাৎ মানে একদম নিচে গোড়ালিগুলো লাগছে খুব, সেই মুহূর্তে তুমি যদি শক্ত মেঝেতে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে। কিন্তু যদি এটা তুলোর গদিতে দাঁড়াও তখন দেখবে অনেকটা আরাম লাগবে। ডক্টর অর্থ বা যে মেডিকেলের মানে জুতোগুলো পাওয়া যায়, স্লিপারগুলো, সেগুলো কি নরম হয়, সেখানে কি হয়, পায়ের মানে স্পঞ্জের জন্য অতটা রিয়াকশন ফোর্সটা অনুভব করতে পারি না, আমরা অনুভব করতে পারি না বলে একটু আরাম লাগে। তুমি একটা মানে উঁচু জায়গাতে ঝাঁপ মারবে, মাটিতে পড়বে, দেখবে অনেক পায়ে বেশি লাগবে, অর্থাৎ বালিতে বা নরম জায়গাতে পড়লে এভাবে লাগে না। অর্থাৎ রিয়াকশন ফোর্স মানে প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি কম হয়। প্রতিক্রিয়া বলটা কি করে, সবসময় এই সারফেস হচ্ছে সারফেসের থেকে লম্বভাবে ক্রিয়া করে সবসময়। এটা হচ্ছে কি রিয়াকশন ফোর্স এন দিয়ে প্রকাশ করা হয়। এটা কি হবে, সারফেসের সাথে সবসময় 90 ডিগ্রি, আর ভূমির সাথে সবসময় 90 ডিগ্রিতে কাজ করবে কি রিয়াকশন ফোর্স। এটা কিন্তু মনে রাখবে সবসময়। যদি তলটা এরকম হয়, নততল হয়, সেক্ষেত্রে কি হবে, এই তলের সাথে লম্বভাবে ক্রিয়া করবে, এই তলের সাথে লম্বভাবে ক্রিয়া করবে রিয়াকশন ফোর্স। সবসময় যে তলে আছে সেই তলের সাথে লম্ব হবে। আর এর জন্য আমরা ওজন অনুভব করতে পারি। যেখানে রিয়াকশন ফোর্স নাই সেখানে আমরা কোনো রকম ওজন অনুভব করতে পারবো না। তোমাকে ছাদ থেকে নিয়ে গেলাম না ছেড়ে দিলাম, কি হবে, ফটাস করে পড়বে, মরে যাবে। কিন্তু যখন তুমি পড়বে, মরার পর এখন সে কথাটা মানে বলাটা ভুল হচ্ছে, মাফ করবে। যখন ছেড়ে দিলাম তোমাকে, ছেড়ে যখন মাঝে যখন পড়ছো মানে ছাড়ার পর থেকে ভূমিতে পড়ার আগে পর্যন্ত, তখন কি হবে, তুমি তোমাকে নিজেকে ওজন মনে মানে ওজন আছে বলে মনে করতে পারবে না, তোমাকে নিজেকে কি মনে হবে, ওজন শূন্য মনে হবে। কারণ কি, বায়ু তোমাকে রিয়াকশন দিচ্ছে না, তাই তোমাকে মনে হবে না ওজন আছে। আরো একটা কি আছে, 3 নম্বর হচ্ছে কি টেনশন। টেনশন ওই টেনশন নয়, টেনশন ফোর্স, টান। একটা বস্তু তুমি ধরো টানছো,
এরকম টানছো, তাহলে কি হচ্ছে, তুমি এখানে এখানে তুমি কি করছো, এই বস্তুকে টান প্রয়োগ করছে এদিকে, তোমাকে এই বস্তু টান প্রয়োগ করছে এদিকে, টেনশন ফোর্স। তাহলে এইটা হচ্ছে কি টান, যখন একটা কোনো বস্তু টানছি তা হচ্ছে টেনশন ফোর্স। আর হচ্ছে কি 4 নাম্বারটা হচ্ছে কি স্প্রিং ফোর্স, বা এটা 4 নম্বর বলতে পারি ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স অর্থাৎ ঘর্ষণ বল। তোমরা এই মুহূর্তে আমরা এটা নিয়ে আলোচনা করব না, পরে আছে নিউটন ফোর্স আলোচনা করব। টেনশনটা আমাদের কাজে লাগবে, ফ্রিকশন ফোর্সটা কি হবে নিউটনের পরে। কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কোনো সময় নিউটন আর ফ্রিকশনকে আলাদা করে দেয় না, সবসময় একসাথে জুড়েই দেয়। ফ্রিকশন ফোর্সটি ঘর্ষণ বল, যখন একটা তল আরেকটা তলের উপর গতি সৃষ্টি হয়, একটা তল আরেকটা তলের উপর গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তার গতিকে বাধা দেয়। একটা তল এই তলটা এই তলের উপর গতিশীল হওয়ার চেষ্টা করছে এবং যে বাধা বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ আমি যাচ্ছি এদিকে, আমাকে বাধা দিচ্ছে যে বলটা, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। তাহলে বাধা দেওয়া মানে হচ্ছে কি আমার গতির বিপরীত দিকে, তাহলে বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে কাজ করবে কি ফ্রিকশন ফোর্স। আর বাধা দেওয়া মানে হচ্ছে কি তোমাকে বাধা দিচ্ছে মানে কি তোমার বিপরীত দিকে কাজ করছে, তো তুমি যেদিকে যেতে চাইছো তার বিপরীতে কাজ করছে। ঠিক আছে, 5 নাম্বার কি আছে স্প্রিং ফোর্স। স্প্রিং ফোর্সটা কোনটা, এটা স্প্রিং আছে ধরে নাও, এটা না দেওয়ালের সাথে আটকানো আছে, তুমি এখানে বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করছো, টানছো, বা এখানে টিপ এফ বলই প্রয়োগ করছো ধরো, সেক্ষেত্রে কি হয় এখানে একটা বল প্রযুক্ত হয়, সেটা হচ্ছে কি এও তুমি টানছো কে, এও তোমাকে টানবে, সেটা কথা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই মাইনাসটা অর্থ কি হচ্ছে, যেদিকে বল প্রসারণ হচ্ছে, এক্স হচ্ছে কি স্প্রিংটার প্রসারণ, স্প্রিংটার প্রসারণ, এটা হচ্ছে কি প্রযুক্ত বল, তো সেটা হচ্ছে কি প্রসারণ, যেদিকে বল প্রয়োগ করছি ঠিক সিমিলার একটা বল প্রয়োগ হবে এদিকে স্প্রিং এর। আমি কিন্তু এই বলটা নাই, এদিকে বল যেটা হবে, অর্থাৎ কি স্প্রিংটাকে প্রসারণ করছো, ঠিক আছে, তাহলে স্প্রিংটাকে প্রসারণ করছো কোন দিকে হচ্ছে এক্সটা, যেটা স্প্রিং ধরনের একটা স্প্রিংটা এরকম ছিল, এতটা ছিল, আমি টেনে এটাকে এতটা বড় করলাম, তাহলে এতটা বড় করলাম, তাহলে একে আবার স্প্রিংটাকে আবার আগের অবস্থায় ফ্রি নিয়ে যেতে এদিকে এফ বল প্রয়োগ হবে। আমি এই অ্যাপটা বলছি না, এই অ্যাপটা কথা বলছি। তাহলে এই স্প্রিংটা কি করবে, একটা এখানে বল উৎপন্ন হবে, সেই বলটা কি হবে স্প্রিংটাকে আবার আগের অবস্থায় অর্থাৎ এর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, সেই বলটা কি হবে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। অর্থাৎ কি হচ্ছে এই বলটা কাজ করছে এদিকে, আর দেখো স্প্রিংটা প্রসারণ হয়েছে কোন দিকে এদিকে, প্রসারণ স্প্রিং এর প্রসারণ, আর এটা হচ্ছে কি রেস্টোরিং ফোর্স বলা হয়, বা প্রত্যানয়নকারী বল, প্রত্যানয়ক বল বা প্রত্যানয়নকারী বল, মানে আগের অবস্থায় ফ্রি নিয়ে যেতে যে বলটা কাজে লাগে। এটা হচ্ছে কি পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য এটাকে মাইনাসটা ইউজ করা হয়। এটা আমরা পরের চ্যাপ্টারতে পড়বো, এখন বা এখন পড়ার দরকার নেই, মানে পড়বো না, জাস্ট আলোচনা করে দিলাম। এরপর দেখো আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জেনে নিই, সেটা হচ্ছে কি মাস। মাস বা ভর কি জিনিস, ভর হচ্ছে কি একটা ধর্ম, বস্তুর একটা বলতে পারো কি ধর্ম বলতে পারো, বস্তুর ধর্ম, বস্তুর ধর্ম প্লাস কি আছে, কোনো বস্তু কি পরিমাণ পদার্থ, জড় পদার্থ নিয়ে গঠিত, বা কোনো বস্তুর জড় পদার্থের পরিমাপ, কি পরিমাণ পদার্থ নিয়ে গঠিত তার পরিমাপ। আর এ একটা বস্তু আছে, তার কি বলতে পারি ভরটা হচ্ছে একটা ধর্ম প্রপার্টি, এবং কি হচ্ছে সে কি পরিমাণ পদার্থ নিয়ে গঠিত তার পরিমাণটাকে বলা হয়, মানে পরিমাণটাকে বলা হয় কি ভর। এটা কি করে বস্তুর ত্বরণকে বাধা দেয়, বস্তুর ত্বরণকে বাধা দেয়, বস্তুর ত্বরণকে বাধা দেয়, অর্থাৎ বস্তুতে ত্বরণ সৃষ্টি হলে সেই ত্বরণকে কমাতে সাহায্য করে। কি হয় যে বস্তুর ভর, আজকে ত্বরণ কি লিখবো, ত্বরণ প্রপোর্শনাল টু 1/m, যার ধরো একই বস্তুর উপর আমি আমার যে বল প্রয়োগ করছে একটা বস্তুর উপর, একটা হচ্ছে কি 10 কিলো, 10 কিলো বস্তু নিলাম, আর কত নিলাম 5 কেজি, আর 2 কেজি, 10 কেজি 5 কেজি 2 কেজি, আমি 2 কেজি ধরে ছুড়ে দিলাম, সে যেটা বেগ পাবে বা যে ত্বরণ সৃষ্টি হবে 5 কিলো কি হবে, তাতে আরো কম ত্বরণ সৃষ্টি হবে 10 কিলো কি হবে
হয়তো ছুটতেই পারবো না, 10 কিলোমিটার কি হবে, তার থেকে আরো কম বেগ পাবে। অর্থাৎ কি হলে যার ভর যত বেশি সে তত কি করছে, ত্বরণে বাধা দিচ্ছে, অর্থাৎ গতিবেগ কম হচ্ছে। আর হচ্ছে কি পয়েন্ট মাস। পয়েন্ট মাসটা কি জিনিস? এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। কেন ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বলা হচ্ছে? কারণ কোনো জিনিসকে সিম্পলিফাই করার জন্য কি করা হয়, পয়েন্ট মাসকে কল্পনা করা হয়। বলতে পারি কি এটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট টু সিম্পলিফাই দ্য প্রবলেমস, বাট টু সিম্পলিফাই, টু বা বলতে পারো টু সিম্পলিফাই। এটা কি জিনিস? একটা ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস বলতে কি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই। নেই বলবো, নেই বলতে কি নগণ্য ধরাবে, কি নগণ্য বা জিরো ধরে নেওয়া যেতে পারে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জিরো, সেটাকে বলবো কি পয়েন্ট মাস, অর্থাৎ একটা বিন্দু। খুবই বিন্দু, মানে বিন্দু বলতে কি হয়, তার কি ডাইমেনশন নাই কোনো? আছে কি? তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। যদি থাকতো তাহলে কি জিরো ভেক্টর? এটা কি ছিল? একটা বিন্দু। আদি কি বলা আছে, আদি বিন্দু এবং অন্তিম বিন্দু যদি মিশে যায় তাকে বলা হয় কি জিরো ভেক্টর। তাহলে আদি বিন্দু অন্তিম বিন্দু যদি মিশে যায় সে থেকে হলো জিরো ভেক্টর। তার মান কোনো আছে? মান কথা জিরো, অর্থাৎ কোনো মান নেই, ডাইমেনশনলেস। কখন একটা বস্তুকে পয়েন্ট মাস বলবো? আমি আমি বা তুমি যেটা আছো, কত কিলো, 50, 60, 70, যাই হোক না কেন, সে 70 কিলোটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হয়। কখন? ধরে নাও এখানে একটা বস্তু আছে, তুমি দাঁড়িয়ে আছো এখানে, এই এত মোটা পেট, এটা পা, এটা হাত, তো যেটা যখন তোমার থেকে অনেক দূরবর্তীকালে ক্রিয়া হবে, প্রভাব হবে, অর্থাৎ তুমি এখানে আছো আর চাঁদে ক্রিয়া করছো তুমি, তো সেখানে কি হবে, তোমার চাই দূরত্বের সাপেক্ষে কি হবে, পয়েন্ট মাস। বা চাঁদ বলাটা অনেক দূরের কথা, তুমি বাড়িতে বসে আছো আর আমি এখানে ক্লাস করাচ্ছি, তাহলে এখান থেকে তোমার যে প্রভাব থাকে, তাহলে ওই দূরত্বের সাপেক্ষে তোমারটা কি হবে, পয়েন্ট মাস। দূরত্বের সাপেক্ষে পয়েন্ট মাস। তুমি যত দূরে যাবে তত আমি ছোট দেখবো তোমাকে, একসময় দেখতে পাবো না, মিলিয়ে যাবে তুমি। অর্থাৎ দূরত্ব যদি খুব বেশি হয় তাহলে তখন পয়েন্ট মাস হিসাবে কল্পনা করা হয়। কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, যে দূরত্ব অতিক্রম করে তার তুলনায় বলতে কি, বস্তুর তুলনায় অতিক্রম করে, সেটি যদি বস্তুর তুলনায় অনেক বৃহৎ হয় তাহলে বস্তুটিকে বিন্দু ভর ধরে নেওয়া যায়। যদি কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটি যদি বস্তুর তুলনায় অনেক বৃহৎ হয়, অর্থাৎ কি এই দূরত্বটা যদি বস্তুর তুলনায় অনেক বৃহৎ হয়, অনেক বেশি হয়, অর্থাৎ দেখা গেল এটা গোল বস্তু আছে, ছোড়া হয়েছে, ছোড়া কত হলো, এর ডায়ামিটার হচ্ছে কত, 5 সেন্টিমিটার, আর সে গেছে কথাটা প্রায় 1 কিমি গেছে, তাহলে 1 কিমি রেসপেক্টে 5 সেন্টিমিটার কি হচ্ছে, খুবই নগণ্য। সেক্ষেত্রে কি হবে, এটা কি হবে, নগণ্য হয়ে যাবে, এটা বিন্দু ভর হিসেবে কল্পনা করতে পারি। আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, মানে আজকে বিশেষ কিছু পড়াবো, মানে পড়াচ্ছি না, বাট মেন টপিকে যাচ্ছি না, শুধুমাত্র ফার্স্ট ল পর্যন্ত দেখবো। এরপর দেখো মোমেন্টাম, আর একটা হচ্ছে কি মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগ কি জিনিস? ভর আর বেগ, ভর আর বেগ। তাহলে কোনো বস্তুতে ভর এবং বেগের সমন্বয়ে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, এ, ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভর বেগ, গতীয় ধর্ম। ঠিক আছে, সেটা কি দিয়ে প্রকাশ করা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়। কথা হয় এম ভি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, পি এর যেদিকে দিক হবে, ভি এর যেদিকে দিক হবে, পি এর দিকেও সেদিকে হবে।
ঠিক আছে, তাহলে কি হবে, একটা ধর্ম, ভরবেগটা হচ্ছে একটা ধর্ম, গতীয় ধর্ম। কার কার হয়, ভর এবং বেগের সমন্বয়ের সৃষ্টি হয়। এর সাথে বলের কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই বলের সম্পর্ক আছে। ঠিক আছে, এর মাত্রা কত হবে, ইউনিট কত বলবো, ইউনিট কত হয়, কেজি। বেগে কত হয়, মিটার পার সেকেন্ড ইনভার্স। তা বলতে পারি কি, গ্রাম, মেরে গেল সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে কি এস আই, এটা হচ্ছে সিজিএস। এর ডাইমেনশন কত হবে, ডাইমেনশন মাসের বলতে কি হয়, কেজি। এম, মিটার কথা হয় এল টি টু দি পাওয়ার -1, দেখি এর মাত্রা। মাত্রা পেলাম, ইউনিট পেলাম। ভরবেগটা কি বললাম, গতীয় ধর্ম। কাজের সৃষ্টি হয় ভর ও বেগের সমন্বয়ে সৃষ্টি হয়। যদি ধরে নাও এমন একটা বস্তু আছে, এর গতিবেগ হচ্ছে কত, v1, আর m2 একটা বস্তু আছে, গতিবেগ হচ্ছে v2। এমন একটা বস্তু গতিবেগ v1 আর m2 একটা বস্তু গতিবেগ v2। তো এদের ভরবেগ যদি সমান হয়, এদের ভরবেগ যদি সমান হয়, অর্থাৎ কত হলো, p ইকুয়াল টু m1v1 ইকুয়াল টু m2v2। তো এটা যদি হয় তাহলে কি হলো, দুটো বস্তুর একই ভরবেগ। কেমন, ধরে নাও 5 × 2, এটা হচ্ছে কি এম, এটা ভি, এটা 10 সমান 2 × 5, এটা এম, এটা ভি। ঠিক আছে, 5 × 2 সমান 10, 2 × 5 সমান 10। 10 নিয়ে শুধু শূন্য লিখে ফেললাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, যার মাস বেশি তার বেগ কি কম, আর যার মাস কম তার বেগ বেশি। দেখতে পাচ্ছি তো, এখানে 5 × 2, এর মাসটা ধরছি 5, বেগ হচ্ছে 2, এর মাস হচ্ছে 2, এর বেগ হচ্ছে 5। তাহলে এখানে দেখো, এর মাস কম বেগ বেশি, আর এখানে মাস বেশি বেগ কম। অর্থাৎ কি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু 1/m। আর মাস যার বেশি হবে বেগ তার তত কম হবে। আবার যদি এরকম হয় যে তাদের মাস সমান হয়, মাস সমান অর্থাৎ মাস ইকুয়াল, মাস ইকুয়াল সমান, তাহলে পি কেন দেবো, পি প্রপোর্শনাল টু ভি। মাস সমান মানে কি, একটা 5 কিলো, দুটোই 5 কিলো বস্তু নেওয়া হয়েছে, তাহলে কার ভরবেগ বেশি হবে, যার বেগ বেশি তার ভরবেগ বেশি। 5-এর সাথে যদি 10 গুণ করে কত হবে, 50 হবে। 5-এর সাথে যদি 5 গুণ করে কত হবে, 25 হবে। 25 একটা 50, তাহলে যার বেগ বেশি তার কি হচ্ছে, ভরবেগ বেশি। তাহলে মাস, যার যদি মাস একই হয়, অর্থাৎ একই বস্তু নিলে যার বেগ বেশি হবে তার কি ভরবেগ বেশি হবে, যার বেগ কম হবে তার ভরবেগ তত কি হবে, কম হবে। আরেকটা জিনিস দেখে নাও, একটা বস্তু এখানে ছিল, তার মাস হচ্ছে কত, এম। এই বস্তুটার মাস কি বললাম, এম। প্রাথমিক বেগ কত ছিল, ভি। বস্তুটা এখানে গতিশীল ছিল, গতিশীল থাকতে কি হলো, আমি একটা বল প্রয়োগ করলাম, রিভার্স ফোর্স অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই কি হলো, টি সময় পর বস্তুটি স্থির হলো। টি সময় পর বস্তুটা স্থির হলো। তো প্রাথমিক ভরবেগ কত, প্রাথমিক ভরবেগ সমান কত হচ্ছে, এম ভি। অন্তিম ভরবেগ, এখানে তার বেগ কত হলো, এখানে এম আছে মাস, কিন্তু বেগ কত, ভি ইকুয়াল টু 0। তাহলে ভরবেগ কত হবে, অন্তিম ভরবেগ কত হবে, অন্তিম ভরবেগ সমান কত হবে, এম ইন্টু 0 সমান হচ্ছে কত, 0। অর্থাৎ বস্তুটার বেগ ছিল ভি, আমি একটা বল প্রয়োগ করলাম, কি হলো, বস্তুটার টি সময় পরে বেগটা 0 হলো, সেক্ষেত্রে ভরবেগ পরিবর্তন কত হলো, ভরবেগ কত হলো, এম ভি। এম ইন্টু 0 সমান 0। তাহলে ভরবেগের পরিবর্তন কত, এটা -0 বা 0 - এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে, ভরবেগের পরিবর্তন সমান কত লিখবো, অন্তিম মাইনাস প্রাথমিক। আরে মড নিচ্ছি, মড মানে কি, শুধু প্লাস মানটা কত হবে, এম ইউ, সরি এম ভি। কত সেকেন্ডে হলো, টি সেকেন্ডে। কত সেকেন্ড আছে, টি টি সেকেন্ডে, টি সেকেন্ডে, টি সেকেন্ডে ভরবেগ পরিবর্তন কত হলো, এম ইন্টু এ। তাহলে 1 সেকেন্ডে কত হবে, এম ভি বাই টি, অর্থাৎ এম ভি বাই টি। তাহলে ভি বাই টি হচ্ছে কি, বেগ বাই সময়। এখানে কি, বেগটা প্রাথমিক বেগ কত ছিল, ভি, অন্তিম বেগ কত হলো, 0। মাসের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ আমি লিখতে পারি কত, এম ভি -0
বাই টি লিখতে পারি, তো বা বেগের পরিবর্তন বাই সময় ত্বরণ হয়, অথবা এটা এম এফ বা এম এ। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান কি হচ্ছে, বল। ভরবেগের পরিবর্তনের হার সমান বল হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবে, যার ভরবেগ যত বেশি তাকে থামাতে, থামাতে বলতে কি স্থির করতে, ধরো ছুটে আসছে তো স্থির করতে, থামাতে কি হবে, বেশি বলের প্রয়োজন। যার ভরবেগ যত বেশি তাকে তত বেশি বলের প্রয়োজন। তোমার ওয়েট 40 কিলো, তুমি ছুটে আসছো 10 কিলোমিটার বেগে, তোমাকে থামাতে যে বল লাগবে, একটা 60 কিলো ব্যক্তিকে যদি 10 কিলোমিটার বেগে ছুটে আসে তাকে থামাতে আরো বেশি বল লাগবে। অর্থাৎ তোমার ওয়েট 40 কিলো, তুমি 10 কিলো বেগে ছুটে আসছো, কত হলো, 400 ভরবেগ হলো, কেজি মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স, কেজি মিটার সেকেন্ড ইনভার্স। আর একজন হচ্ছে 60 কিলো, সে 10 কিমি বেগে ছুটে আসছে, কত হবে, 600 কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স। তাহলে একে সব থেকে বেশি বল লাগবে থামানোর জন্য, একে কম লাগবে। আরটা দেখে নেবো কি, ইনার্সিয়া ফ্রেম আর নন ইনার্সিয়া ফ্রেম। ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কোনটা বলবো, নির্দেশতন্ত্র আমরা আগে পড়েছি, রেফারেন্স ফ্রেম। কোনো একটা বস্তুর অবস্থানকে বোঝাতে গেলে যে অক্ষ সিস্টেম নেওয়া হয় সেটা হচ্ছে কি নির্দেশতন্ত্র। এখানে অবস্থান কি হয়, পি সমান এক্স ওয়াই। তাহলে আমি এখানে একটা নির্দেশতন্ত্র নেওয়া আছে এরকম, আমি এখান থেকে যদি বলে দিই এর স্থানাঙ্ক 3,2, তাহলে আমাকে আর বর্ণনা করতে হবে না টুডিতে যে বস্তুটা কোথায় অবস্থিত, কোন দিকে অবস্থিত, কত কোণে অবস্থিত, কিচ্ছু বলতে হবে না, শুধু 3,2 বলে দেবো। আমি রেফারেন্স ফ্রেম বলে দিয়েছি, টু ডাইমেনশনাল। সেক্ষেত্রে এর অবস্থানটা প্রকাশ করা যাবে। 3D ক্ষেত্রে কত বলতে হবে, যদি 3D হয় এক্স ওয়াই জেড, তাহলে কত হবে, 3,2,-1। বললাম বস্তুর অবস্থান কোথায়, 3,2,-1। আমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি এখান থেকে বুঝে যাবো বস্তুটা পার্টিকুলার অবস্থান। আমি এরকম বলতাম এই ঘরে ঢুকো, 2 মিটার পূর্বে, 3 মিটার পশ্চিমে, এটা মুশকিল হতো, ঠিক আছে। তার থেকে এটা সহজ বেশি, এবার রেফারেন্স ফ্রেম সংজ্ঞাটা কি হবে তাহলে, যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল তাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। স্থির বা সমবেগে গতিশীল। সমবেগে গতি স্থির, স্থির হলে কি ত্বরণের কোনো কোশ্চেন নেই। সমবেগে গতিশীল মানে কি, এখানে কি ত্বরণের কোনো স্থান নেই, ত্বরণের কোনো স্থান নেই। অর্থাৎ কি হবে, ত্বরণ সমান কত, 0। স্থির বলতে কি, আমি তোমার বাড়িতে বাড়িতে বসে আছো, বাড়িটা কি যে এই মুহূর্তে বাড়িতে বসে দেখছো, বাড়িতে যদি দুটো দেওয়ালকে দুটো এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ ধরে নাও, তাহলে এটা হবে কি স্থির নির্দেশতন্ত্র, বাড়িটা মুভ করছে না। বাড়িটা হচ্ছে কি একটা বস্তুর সাপেক্ষে স্থির, মানে অবশ্যই স্থির বলতে কি একটা বস্তুর সাপেক্ষে স্থির। অথবা একটা ট্রেন সমবেগে যাচ্ছে, কোন ত্বরণ নেই ট্রেনটার, মানে 50 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, সেখানে তুমি কি দেখবে সবাই স্থির আছে, ট্রেনের যে হুকগুলো ঝুলে সেগুলো পর্যন্ত নড়ছে না। যদি বাইরে থেকে বায়ু না দেয়, বাতাস না দেয়, ট্রেনের গতির জন্য ট্রেনের যে হুকগুলো আছে ফ্রিলি, সেগুলো নড়বে না যদি সেটা সমবেগে যায়। তাহলে সেটা হচ্ছে কি, সমবেগে যাওয়া কোনো বস্তু বা স্থির বলা হয় কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এখানে কি হয়, সবই হচ্ছে কি বাস্তব বল, সবই বাস্তব বল। বাস্তব বল বলতে কোন বলগুলো, যেগুলো কি পারস্পরিক, বিভিন্ন বস্তুগুলোর বিভিন্ন পারস্পরিক ক্রিয়ার জন্য তৈরি হয়, পারস্পরিক ক্রিয়া। তুমি একটা বন্ধুকে চর মারলে সেটা হচ্ছে বাস্তব বল, বন্ধু একটা তোমাকে প্রতিক্রিয়া বল মারলো সেটাও বাস্তব বল। তাহলে কি পারস্পরিক ক্রিয়ার জন্য হচ্ছে। তাহলে যেসব বল বস্তুর পারস্পরিক পারস্পরিক ক্রিয়ার জন্য সৃষ্টি হয় তাকে বলা হয় বাস্তব বল। বাস্তব বল বলতে কোনটা, যেটা ক্রিয়া প্রতিক্রিয়ায় বা পারস্পরিক ক্রিয়ার জন্য সৃষ্টি হয়। আরোটা বল আসবে, সেদিন বাস্তব বলটাকে বলতে হচ্ছে।
আর এটা হচ্ছে কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্সিয়া ফ্রেম অফ রেফারেন্স, অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। সেখানে কি, এখানে ত্বরণ না, এখন ত্বরণ থাকবে। তা ত্বরণ, যে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রকে বলা হয় কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র বলতে কি, ট্রেন এটা গতিশীল হচ্ছে, ট্রেন কি হচ্ছে যখন ছাড়ে তখন কি হয়, এখানে একটা সেখানে কি হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। অর্থাৎ যখন ছাড়ছে কি স্টেশনে দাঁড়িয়ে আছে, এ স্টেশনে দাঁড়িয়ে আছে, এখানে বেগ কত v0, যখন বি এর দিকে রওনা হবে তখন কি হবে, বেগটা বাড়াতে হবে, তখন কি হবে সেটা অ্যাসেলারেশন হবে, অ্যাসেলেট হবে বা ত্বরণ সৃষ্টি হবে। সেই সময় যখন ত্বরণ নিচ্ছে তখন সেটা হচ্ছে কি ত্বরণযুক্ত নির্দেশতন্ত্র। এটা অবশ্যই কিন্তু একটা বস্তু সাপেক্ষে আরেকটা বস্তু ত্বরণযুক্ত হতে হবে, ঠিক আছে। তো ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রকে বলা হবে কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। এই নির্দেশতন্ত্রে কিন্তু নিউটনের সূত্রগুলো প্রযোজ্য নয়। অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কি আছে, নিউটনের গতিসূত্র গুলি প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়, সেখানে একটা কি আছে সিউডো ফোর্স কাজ করে, অলিক বল কাজ করে। সিউডো ফোর্স স্পেলিং একটু অদ্ভুত, SEUDO, সিউডো, এখানে পি লাগিয়ে দাও, সিউডো ফোর্স বা হচ্ছে কি পিকটেটিয়াস বা অলিক বল। অলিক বল, ধরে নাও একটা ট্রেনে কামড়াতে তোমার ফাঁকা জায়গাতে একটা বল পড়ে আছে, ট্রেনটা যখন ত্বরণ নিয়ে গতিশীল হবে তখন কি দেখবে বলটা ট্রেনের গতির বিপরীত দিকে যাচ্ছে। বা আমি এখন হঠাৎ করে তাহলে কি হবে, এই ট্রেনটা যখন বললাম কি ত্বরণ নিচ্ছে, ট্রেনটা এটা ট্রেন, এখানে একটা বল রাখা আছে, যখন ট্রেনটা দিয়ে গতিশীল হচ্ছে ত্বরণ নিয়ে, এ ত্বরণে গতিশীল, কথা হলো প্রাথমিক বেগ কত ছিল, v=0 ছিল, এরপর থেকে বেগটা ইনক্রিজ করছে ভিটা, তাহলে কি হবে ট্রেনের গতি আছে এদিকে, বলটা এদিকে চলে আসবে। তাহলে বলটাকে কে নিয়ে আসছে, কে ক্রিয়া করছে এর উপরে, কেউ তোকে গায়ে হাত দেয়নি, ঠিক আছে, কেউ ওকে হাত দেয়নি, কেউ অটোমেটিকলি চলে আসছে এদিকে। বা ট্রেন যখন ছেড়ে দেয় হঠাৎ করে, তখন আমরা কি হয়, পিছন দিকে হেলি, পিছন দিকে হেলে যায়, ব্রেক কথাটা সামনে দিকে হেলে যায়, তখন আমাকে কে ঠেলে, কে ঠেলে, সেটাই হচ্ছে কি অলিক বল। অলিক বলের সংজ্ঞাটা কি লিখবো, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে দেখা যায় এটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে, তাই লিখলাম অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো বাস্তব বা কোনো এখানে কি আছে না পারস্পরিক ক্রিয়া, নির্দেশতন্ত্রে কোনো পারস্পরিক ক্রিয়া ছাড়াই, কোনো পারস্পরিক ক্রিয়া ছাড়াই চাই ত্বরণের বিপরীতে, ত্বরণের বিপরীতে যে বল কাজ করে তাকে বলা হয় কি, বলা হয় অলিক বল। এই সংজ্ঞাটা লিখবে সবসময়। বা এটা বলতে পারো কি, বাস্তব ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়াই যে বল সৃষ্টি হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে তাকে বলা হয় কি অলিক বল। অর্থাৎ কি বললাম, এটা কোনো ক্রিয়া প্রতিক্রিয়া, তুমি যেমন কি বললাম বন্ধুকে এক চড় মারলে, বন্ধু তোমাকে চড় মারলো, তুমি ঠেলে দিলে কাউকে, সে তোমাকে ঠেললো, এগুলো হচ্ছে কি বাস্তব বল। আর গায়ে হাত না দেওয়াতেই যদি একটা বল ক্রিয়া করে যায় সেটা হবে কি অলিক বল, তখন সেটাকে অবাক হয়ে যাবে তুমি, ঠিক আছে, নোট করে নাও এটা অলিক বলটা। তো এই জিনিসটা মনে রাখা ভালো হবে যে ত্বরণের বিপরীতে কাজ করে, আর যেদিকে মন্দন হবে, আমরা বস্তুটা গতিশীল আছে এদিকে, এবার মন্দন হচ্ছে, এদিকে ভি প্রতিবেগ ছিল, বেগটা এখানে গিয়ে 0 হলো,
v=0 হলো বেগটা, তখন মন্দনের দিকে কাজ করবে, ত্বরণের বিপরীত দিকে কাজ করবে কি অলিক বলটা। তাহলে বলা হচ্ছে কি যে এই অজড়ত্ব নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য নয়, তাহলে প্রযোজ্য করবো কিভাবে? ভারী মুশকিল, প্রযোজ্য যদি না হয় তাহলে কি হবে, সমস্যা হয়ে যাবে। তখন কি করতে হয়, এই অলিক বলকে কনসিডার করতে হয়। অলিক বলকে কনসিডার করে কি করা হয়, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলোকে প্রযোজ্য করা হয়। অলিক বলকে কনসিডার করে বা বিবেচনা করে, অলিক বলকে বিবেচনা করে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলোকে প্রযোজ্য হয়। এরপর একটু কনফিউশন তোমাদের পরবর্তীকালে আসবে অলিক বল আর ইনার্শিয়ার মধ্যে, তখন সেটা বলবো। আজকে এটা পর্যন্তই থাক, নেক্সট দিনে কি করব, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল ডিটেলসে পড়বো। ভালোভাবে আজকে দিনটা দেখে রাখবে, ইন্ট্রোডাকশন পার্টটা। ভালো থাকবে।